তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 19 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। 5 নম্বরটি অমেরুদণ্ডীয় প্রাণী, কীট পতঙ্গ পর্যবেক্ষণ। আমরা এখন অমেরুদণ্ডীয় প্রাণীগুলো দেখব এবং তাদেরকে পর্যবেক্ষণ করব। যে সকল প্রাণীর দেহে মেরুদণ্ড নেই তারাই অমেরুদণ্ডীয় প্রাণী। তাহলে অমেরুদণ্ডীয় প্রাণী কি, প্রশ্ন যদি আসে এখান থেকে উত্তর করতে পারবে। কীটপতঙ্গ অন্যতম অমেরুদণ্ডীয় প্রাণী। কীটপতঙ্গই হলো প্রধানত অমেরুদণ্ডীয় প্রাণী। পৃথিবীতে যত প্রাণী আছে তার অধিকাংশই হলো কীটপতঙ্গ। মেরুদণ্ডের অনুপস্থিতি ছাড়া কীটপতঙ্গে বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখা যায়। কীটপতঙ্গ পর্যবেক্ষণ করলে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা যাবে। কীটপতঙ্গের সাধারণ বৈশিষ্ট্যসমূহ কি কি? কীটপতঙ্গের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ যা করতে হবে, শ্রেণীকক্ষের বাইরে যাই এবং যে কোনো একটি পতঙ্গ সংগ্রহ করি। আমরা শ্রেণীকক্ষের বাইরে গিয়ে যে কোনো একটা পতঙ্গ সংগ্রহ করতে বলেছে। 2 পতঙ্গটির দেহে বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করি এবং পর্যবেক্ষণের ভিত্তিতে নিজের খাতায় এর ছবি আঁকি। তো আমরা কি করব, একটা কীটপতঙ্গ নিব এবং সেটার ছবিটা আমরা কোথায় আঁকবো? নিজেদের খাতায় আঁকবো। 3 নম্বরে সহপাঠীদের সামনে নিজের আঁকা ছবি প্রদর্শন করি এবং পতঙ্গটির দেহের বিভিন্ন অংশের সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি। চলো পতঙ্গটির দেহের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করি। তাহলে এর দেহে কি কি অংশ আমরা দেখতে পেলাম সেগুলো আমরা লিখব। তো এখানে দেখো তোমরা শ্রেণীকক্ষের অনেকে মিলে কি করেছে, এখানে একটা পতঙ্গকে ধরেছে এবং তার কি কি আছে সেগুলো নিয়ে পর্যবেক্ষণ করছে। সারসংক্ষেপ: পতঙ্গের দেহের বিভিন্ন অংশ রয়েছে, যেমন মাথা, পা, পাখনা, পেট বা উদর। এরপরে কীটপতঙ্গের দেহের সম্পর্কে আরও কিছু জানি। কীটপতঙ্গ অমেরুদণ্ডীয় প্রাণী। কীট ও পতঙ্গ উভয় পোকা হলেও কীট উড়তে পারে না। প্রজাপতি, মৌমাছি, ড্রাগন ফ্লাই, ঘাসফড়িং, পিঁপড়া ইত্যাদি কীটপতঙ্গের কিছু উদাহরণ। তো কীটপতঙ্গের মধ্যে যেগুলো কীট আছে সেগুলো কিন্তু উড়তে পারে না। আর কীট ও পতঙ্গ উভয় পোকা হলেও কীট কিন্তু কি করতে পারে না, উড়তে পারে না। পতঙ্গ উড়তে পারে। এগুলোর দেহের বিভিন্ন অংশের মধ্যে সাধারণ কিছু মিল রয়েছে, যেমন পা। কীট পতঙ্গের দেহের সাধারণত 3 জোড়া পা থাকে। সাধারণত কত? 3 জোড়া পা। এই দেখো পিঁপড়ার এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, মোট 3 জোড়া পা আছে। দেহের বিভিন্ন অংশ: প্রায় সব কীট পতঙ্গের দেহের মূলত 3টি অংশ আছে: মস্তক, বক্ষ ও উদর। দেহের আবরণ: পোকামাকড়ের দেহে হাড় থাকে না। এগুলোর দেহে এক ধরনের শক্ত খোলস বা আবরণ দ্বারা ঢাকা রয়েছে। খোলস এগুলোকে সুরক্ষা দেয় ও নির্দিষ্ট একটি আবৃত্তি বজায় রাখতে সাহায্য করে। এরপরে হলো যে অ্যান্টেনা বা শুং। সাধারণত কীটপতঙ্গের এক জোড়া অ্যান্টেনা বা শুং থাকে। এই যে এগুলা, এই যে পিঁপড়া দেখো সামনে 2টা। আলোচনা: মাকড়সা কি একটি পতঙ্গ? মাকড়সা কি উঠতে পারে? পারে না। তাহলে এটা একটা কীট হবে। ডান পাশে দেওয়া মাকড়সার ছবিটি লক্ষ্য করি। নিচের প্রশ্ন সম্পর্কে চিন্তা করি। মাকড়সা কি একটি পতঙ্গ? কেন বা কেন নয়? যদি হয় তাহলে কেন, আর যদি না হয় তাহলে কেন না? সহপাঠীদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। আমরা সহপাঠীদের মাধ্যমে আলোচনা করে এগুলোর উত্তর বের করব। মাকড়সা কি একটি পতঙ্গ? না, মাকড়সা একটি পতঙ্গ নয়। কেন না? পতঙ্গের 6টি পা থাকে কিন্তু মাকড়সার 8টা পা। পতঙ্গের দেহে 3টি ভাবে বিভক্ত কিন্তু মাকড়সার দেহ 2 ভাগে বিভক্ত। তাই মাকড়সা একটি কি পতঙ্গ নয়। তো আশা করি এখান থেকে তোমরা আলোচনা পেয়েছো, কেন হবে না। চলো পারি কিনা দেখি। প্রাণীর ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দেয়। এখানে আমরা মাকড়সা, ব্যাঙ, কই, গরু, ছাগল, পাখি, টিকটিকি। প্রথমে 1 নম্বরে উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে দল অনুসারে প্রাণীর নাম লিখি। প্রাণীর দল এবং প্রাণী: মাছ, পাখি, উভয়চর, সরীসৃপ এবং স্তন্যপ্রায়ী প্রাণী। এরপর প্রাণীর দল: মাছ, তাহলে সেটা হলো মাছ। পাখি হলে পাখি। উভয়চর মানে উভয়চর, এখানে আছে ব্যাঙ। সরীসৃপ প্রজাতির আছে টিকটিকি। স্তন্যপ্রায়ী আছে গরু। তো এইভাবে করে প্রথম যে বক্সটা আছে বক্সটা সুন্দর করে এখানে পূরণ করতে পারবে। পর 2 নম্বরে বলেছে উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে দল অনুসারে প্রাণীর দেহ কি দিয়ে আবৃত তা লিখি। মাছ কি দিয়ে আবৃত, পাখি কি দিয়ে আবৃত সেটা যদি লিখি। যেমন মাছ আঁশ দিয়ে আবৃত, পাখি পালক দিয়ে আবৃত, উভয়চর মসৃণ ও ভেজা চামড়া দিয়ে আবৃত, সরীসৃপ শুষ্ক আঁশযুক্ত চামড়া দিয়ে আবৃত, স্তন্যপ্রায়ী হলো যে লোম চুল দিয়ে আবৃত। তো এখান থেকে তোমরা এটারও আনসার সুন্দর করে লিখে ফেলতে পারবে।